সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সহযোগিতার ঘোষণা। নতুন কুড়ির সমাপনীতে বছরে একটি গাছ লাগানোর আহ্বান। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ বেনজির সহ ৪১ জনের বিচার প্রক্রিয়া শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা অভিযোগ। জামায়াত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। রাষ্ট্রপতি প্রার্থীর চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তফসিল ইস্যুতে কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ। হামে প্রাণ গেল আরও ৫ জনের আক্রান্ত ১১০০-র বেশি। ডেঙ্গুতে একজনের মৃত্যু। মৌসুমের রেকর্ড প্রায় ৫৫০ ভর্তি। ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল। এবং বিদ্যুতে প্রিপেইড মিটারের চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। পাম্পেও গ্যাস সংকট। বাসায় পাল্টে গেছে খাবারের সূচি। আগামী সপ্তাহের মধ্যে সমাধানের আশা। নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় শিশু কিশোরদের সহযোগিতার ঘোষণা দেন সরকার প্রধান। নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও চারপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের জীবের প্রতি সদয় থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। শ্রাবণের মেঘ ভেদ করে গগনবিদারী আওয়াজ স্টেডিয়াম জুড়ে। সরকার প্রধানের আগমনে বনানীর আর্মি স্টেডিয়ামের গ্যালারি জুড়ে উচ্ছ্বাস। নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষুদে শিক্ষার্থী এবং প্রতিযোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মাঠে বসে শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন সরকার প্রধান। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 3 বাহিনীর প্রধান। শুরু হয়ে গেল 100 মিটার। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, শিশু কিশোররা আগামীর ভবিষ্যৎ। তারা নিজেদের সঠিকভাবে তৈরি করতে পারলে দেশ এগিয়ে যাবে। যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কি হলো, বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে? গ্যালারিতে যারা আছো, আমার সাথে আছো তোমরা? দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় স্কুল, কলেজ ও বাড়ির আশেপাশে গাছ রোপণের আহ্বান জানান সরকার প্রধান। আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট, সেই জায়গায় ময়লা ফেলতে হবে। তোমার স্কুলের আশেপাশে হোক অথবা যেখানে তুমি সুবিধা মনে করো, সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীবজন্তু, পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বাড়াতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শিশু কিশোরদের অবদান রাখতে আহ্বান জানান তারেক রহমান। সঠিকভাবে তোমাদেরকে গড়ে তুলতে হবে। তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা যাতে আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ের মাঠে জিতে ট্রফি বাংলাদেশে নিয়ে আসতে পারে, এটাই হোক আজকে আমাদের প্রত্যাশা, এটাই হোক আজকে আমাদের আশা। খেলাধুলার পাশাপাশি যে কোনো ইভেন্টে কেউ আগ্রহী হলে সরকার সেই সব শিশু কিশোরদের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে সাধারণের উপস্থিতি আর মাঠে খেলোয়াড়দের প্রতিযোগিতার মনোভাবই প্রমাণ করে পৃথিবীতে খেলা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। আর সেই খেলায় যদি হয় জীবন ধারণের ভরসা, তবে পরিবার পাবে আর্থিক সচ্ছলতা। তাই প্রধানমন্ত্রী বলছেন, এই খেলাকে যারা পেশা হিসেবে বেছে নেবেন তাদেরকে সহযোগিতা করবে তার সরকার। তাই শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানালেন সরকার প্রধান। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নতুন করে স্পোর্টসের দ্রুততম বালক হলেন খুলনা অঞ্চলের জাকির হোসেন, আর দ্রুততম বালিকার খেতাব জিতেছেন ঢাকা বিভাগের মারিয়া। সোমবার বিকেলে ঢাকা আর্মি স্টেডিয়ামের ইভেন্টে সবাইকে পেছনে ফেলে নতুন কুড়ির প্রথম আসরে বাজিমাত করেন তারা। এর আগে বালক বিভাগের ফুটবলে চ্যাম্পিয়ন হয় সিলেট, আর বালিকা বিভাগে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল। মাঠে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুপুর গড়িয়ে বিকেল আর্মি স্টেডিয়ামে তখন টান টান উত্তেজনা। ফুটবল ইভেন্ট শেষে সবার অপেক্ষা নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের দ্রুততম বালক আর বালিকার জন্য। শুরুতেই বালিকা পর্ব, একে একে রেসিং পয়েন্টে হাজির হন সবাই। এরপর বাঁশি বাজতেই ভৌ দৌড়। 100 মিটার রেসে প্রাণপণ ছুটে ফিনিশিং লাইন টাচ করেন ঢাকা অঞ্চলের মারিয়া। তার সঙ্গে বাকি দুজনও ছিলেন খুব কাছাকাছি, কিন্তু চুল ছেঁড়া। বিশ্লেষণ শেষে দেখা যায় নতুন কুড়ি রানী মারিয়া। মাঠে বসেই পুরো রেস উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে স্প্রিন্টারকে কাছে ডেকে নেন তিনি, জানান শুভেচ্ছা। আমি একজন বড় অ্যাথলেটার হতে চাই আর দেশের জন্য গোল্ড আনতে চাই। ভবিষ্যতের লক্ষ্য থাকবে আমি একজন বড় খেলোয়াড় হব, বাইরের দেশে খেলতে যাব এবং বাংলাদেশের নাম করব। এরপর শুরু হয় বালক বিভাগের তোড়ঝোড়। অল্প সময়ের মধ্যেই নতুন কুড়ির দ্রুততম বালক খুঁজে পান আয়োজকরা। সবাইকে যোজন যোজন পেছনে ফেলে আনন্দে ভাসেন খুলনার জাকির হোসেন। তাকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এছাড়া দাবা, ক্রিকেট, তাইকোয়ান্দো ডিসিপ্লিনের জয়ীদের হাতেও পুরস্কার তুলে দেন সরকার প্রধান। এর আগে ফুটবল ম্যাচ চলাকালীন আর্মি স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। মাঠে বসে বালিকা ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন তিনি, যেখানে রাজশাহীর বিপক্ষে 4-0 গোলের দাপুটে জয় তুলে নেয় রংপুর নারী দল। আর বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট অঞ্চল। ময়মনসিংহকে 1-0 গোলে হারায় তারা। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীকে। তারেক জিয়া স্যার যে সিলেট গিয়ে উদ্বোধন করছে, আমরা চাই কেন আমরা তারেক জিয়া স্যার নিয়ম আমরা আশা নিয়ে একবারে আইছি সিলেট থেকে। দল যে চ্যাম্পিয়ন হয়েছে এটা অনেক আনন্দের বিষয়, অনেক খুশির বিষয় যে দল চ্যাম্পিয়ন হয়েছে। নতুন কুড়ির মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস ও মাদক থেকে দূরে থাকবে কিশোর কিশোরীরা। ভবিষ্যতে অলিম্পিক কিংবা এশিয়ান গেমসে বাংলাদেশের জন্য পদক নিয়ে আসবে নতুন কুড়ি থেকে উঠে আসা খেলোয়াড়রা, এমন প্রত্যাশাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। এই নতুন কুড়ি থেকে বের হয়ে আসা বিভিন্ন ইভেন্টের অনেকেই অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা চাই একটি সুস্থ জাতি গড়ে তুলতে। আমরা চাই আমাদের সন্তানরা যাতে ডিভাইস থেকে দূরে থাকে। আমরা চাই সর্বোপরি মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে। নতুন করে স্পোর্টসের আগামী আসরে বাড়ছে ইভেন্ট সংখ্যাও। সেই সঙ্গে ইউনিয়ন পর্যায় থেকেও করা হবে খেলোয়াড় অন্বেষণ। উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায় প্রায় 4 মাস প্রতিযোগিতার পর জাতীয় পর্যায়ে এসেছে এইসব অ্যাথলেটরা। তবে তাদের স্বপ্ন, এখানেই তারা থেমে থাকতে চান না। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান আন্তর্জাতিক মঞ্চে এবং অলিম্পিক, এশিয়ান গেমসের মতো মঞ্চে তারা গোল্ড মেডেল জিততে চান লাল সবুজের জন্য। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের 41 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে শুরু হলো বিচার প্রক্রিয়া। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা। এতে দলীয়ভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরের রাতের নীরবতা ভাঙে সাউন্ড গ্রেনেড, গুলি আর আর্তনাদের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহা সমাবেশ। দিকবিদিক ছোটেন নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঘটে বহু হতাহতের ঘটনা। তবে হতাহতের বিষয়টি অস্বীকার করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর শাপলা চত্বরের ঘটনার তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এ মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকু, লতিফ সিদ্দিকী সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। 41 জন আসামিকে আমরা আমাদের প্রাইম অফিসে আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনা ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা। এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলীয়ভাবে জড়িত বলেও জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় সেই জন্য তারা ওখানে বসে তারা পরিকল্পনা করলেন এবং সেখানে সাউন্ড গ্রেনেড, বিভিন্ন রকমের লেথাল উইপন ব্যবহার করে গুলি করা, সেগুলি তখন তারা একত্রেই শুরু করে। শাপলা চত্বরের এই জেনোসাইডটাকে রাজনৈতিক সংগঠন হিসেবে, অপরাধ হিসেবেও কিন্তু আমরা
অন্তর্ভুক্ত করেই আমরা ইনভেস্টিগেশন করছি। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের নেতারা। ৭৫ হত্যাকাণ্ডে ২০২৪ সালে ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জানাবো জুলাইয়ের দিনলিপির খবর। রক্তিম জুলাইয়ের শেষ সময়ে আন্দোলন স্তিমিত করতে সব ধরনের চেষ্টা চালায় শেখ হাসিনা সরকার। এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তবে সবকিছু ছাপিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন ছাত্র জনতা। 24-এর 27 জুলাই ঘটে যাওয়া ঘটনা প্রবাহ জেনে নেব হাসান ওয়ালির রিপোর্টের মাধ্যমে। হামলা মামলা, কারফিউ, সেনা মোতায়েনের পর আন্দোলন দমাতে এলাকায় এলাকায় ব্লক রেড চলছিল জুলাইয়ের শেষাংশে। 3 সমন্বয়কের পর 27 জুলাই আরও 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, সমন্বয়কারীদের পরিবার নিরাপত্তা সংকটে ভোগায় তাদের নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিই। আর সহিংসতায় সংশ্লিষ্টতা খতিয়ে দেখতেই সমন্বয়কদের আনা হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। ডিবি হেফাজতে থাকা তৎকালীন সমন্বয়করা জানান, আন্দোলন থামাতে নির্যাতন চালানো হয় তাদের উপর। ডিবির জাস্ট মিশনটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদের মুখ দিয়ে তারা বের করবে যে আমরা আন্দোলনটা প্রত্যাহার করে নিচ্ছি। তো আমাদের হাতে না ফোন ছিল, না পেপার দেখতে পারছিলাম, না টিভি দেখতে পারছিলাম। মেন্টালি একটা ট্রমাটাইজড করে ফেলার মতো একটা অবস্থা ছিল, যে এইভাবে প্রসার দিয়ে তারা যে কোনো মূল্যে হচ্ছে আমাদেরকে নমনীয় করবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, অর্থনীতি পঙ্গু করে দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে? এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? সরকারের মন্ত্রীরাও এদিন উস্কানিমূলক বক্তব্য দেয়া অব্যাহত রাখেন। পাল্টা বক্তব্যও আসে বিরোধী পক্ষ থেকে। 27 জুলাই পর্যন্ত 11 দিনে ৯,১২১ জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে শুধু রাজধানীতেই গ্রেফতার হয় ২,৫৩৬ জন, আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১০ জনে। তবুও রাজপথ ছাড়েনি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। ২৭ থেকে আমরা কিন্তু তাদেরকে বলেছি যে 1 দফা ঘোষণা দিতেই হবে, এবং তখন আসলে 9 দফা নিয়ে কাজ চলমান ছিল। এর মধ্যে তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছি। আমরা আমাদের ফোন, মানি ব্যাগ, আমাদের প্রয়োজনীয় যত সামগ্রী ছিল, স্মার্টফোন থেকে শুরু করে আমরা বাসায় রেখে আসতাম। ফোন রাস্তায় রাস্তায় চেক হতো। এদিন 14টি বিদেশি মিশন সরকারের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায়। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গোটা বাংলাদেশকেই মৃত্যু উপত্যকায় পরিণত করে তৎকালীন শেখ হাসিনা সরকার। কিন্তু স্বৈরাচারের শিকল ভাঙতে রাজপথে অনড় অবস্থান নেয় ছাত্র জনতা। তাদের সেই আপোষহীন প্রতিরোধের আগুনেই টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে গণঅভ্যুত্থানের দাবানল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী দল বলছে বিরোধী দল। জামায়াত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তৃণমূলে উন্নয়ন নিশ্চিতে কাজ করছে পল্লী উন্নয়ন। কার্যক্রম ত্বরান্বিত করতে এবার রংপুরে চালু হলো পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়। সোমবার নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় ফোরামে। আর স্থানীয় নির্বাচন শুরু হবে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে। যথা সময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। ফ্যাসিবাদের সঙ্গে বিএনপিকে মিলিয়ে ফেলার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, জ্ঞানের অভাবে এ ধরনের কথাবার্তা বলছে বিরোধী দল। এ সময় জামায়াত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আমরা
একটা গণতান্ত্রিক উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা সেটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 3 দিনব্যাপী পল্লী মেলার উদ্বোধন করে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও চারা গাছ বিতরণ করেন মির্জা ফখরুল। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা জুলাই আন্দোলনের সুফল ভোগ করেছে তারাই এখন ফ্যাসিবাদের পথে হাঁটছে। সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জুলাই বিপ্লব, স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক সেমিনারে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। বলেন, জুলাই আন্দোলনে মানুষ শুধু সরকার পরিবর্তনের জন্য নয়, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যাশায় জীবন দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি। সেমিনারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, সংস্কারের প্রশ্নে বর্তমান সরকার অসহিষ্ণু আচরণ করছে। প্রবন্ধকার এবং আজকের অনুষ্ঠানে কেন এতদিন তাকে লালন পালন করেছেন? নিশ্চয়ই এ কথা জাতি বুঝতে চায় যে এতদিন তাকে দিয়ে কিছু উদ্দেশ্য হাসিল করা প্রয়োজন ছিল, সেগুলো করা শেষ। এখন তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলার জন্য আপনারা আয়োজন করেছেন, কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেললে হবে না, জনতা আওয়াজ তুলেছে, তাকে গ্রেপ্তারও করতে হবে। ক্ষমতাসীন দল যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি, তারা আবার ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছে। লক্ষ কোটি মানুষের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র, এমন রাষ্ট্র যেখানে দুর্নীতি থাকবে না, দলীয়করণ থাকবে না, ভিন্ন মতের উপরে দমনপীড়ন থাকবে না। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আজ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার। সোমবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ জানান, বুধবার সকাল 11টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন ইসি। এ সময় তফসিলের দিনক্ষণ নিয়েও আলোচনা হবে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্পিকারের সাক্ষাৎ চেয়ে সোমবার সংসদ সচিবকে চিঠি পাঠায় ইসি। চিঠিতে বলা হয়, সংবিধানের 123 অনুচ্ছেদের দফা 2 বিধান অনুসারে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় 90 দিনের মধ্যে তা পূর্ণ করতে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। প্রবাসের সময় আরও থাকছে। 5 আগস্ট ডবল মোরিং থানা থেকে লুট হওয়া 2টি 9mm পিস্তল উদ্ধার। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের 2 সহযোগীকে বিদেশি পিস্তল সহ গ্রেফতার। আশা জাগিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে শুরু হয়েছে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ। 18 মাসের মধ্যে শিল্প কারখানায় শুরু হবে উৎপাদন। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা করছেন অর্থমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর চীনা রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক অঞ্চলটি 2টি দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক। চায়না অর্থনৈতিক অঞ্চলটির মূল অবকাঠামো নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হিসেবে সোমবার দুপুরে আনোয়ারায় প্রকল্প এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হলো। কর্ণফুলী নদীর মোহনায় আনোয়ারার বেলচুরা এলাকায় প্রায় 800 একর জমির ওপর গড়ে উঠবে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। টানেল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা। China is already our largest trading partner, and a great deal of what our factories buy come from China as not finished goods but as raw materials. We have set the benchmark for a modern and smart and vibrant economic zone in Bangladesh, starting from Chattogram. আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে। এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ আজকে টুয়ার্ডস দ্যাট।
এটা আরও একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি, এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবে। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। Bangladesh is open for business under the leadership of Bangladesh Export Zone Authority, Economic Zone Authority, BEZA. We are cutting through red tape and building a streamlined, business-friendly environment. চীনা রাষ্ট্রদূত বলেন, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। The Chinese contractor will ensure the highest standard of construction quality, workplace safety and project management to deliver the zone on schedule. চায়না ইকোনমিক জোন যদি আনোয়ারায় বাস্তবায়িত হয় তাহলে বিদেশি বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হিসেবে যেমন গড়ে উঠবে, তেমনি ইতিবাচক পরিবর্তন আসবে অর্থনীতি ও কর্মসংস্থানে। চায়না ইকোনমিক জোন থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন প্রবাস সময়, সঙ্গেই থাকুন। প্রবাস সময় 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আগামী 10 আগস্ট। সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল, পরীক্ষা চলে 20 মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় এই বছর পরীক্ষার্থী ছিল 18,57,000-এর বেশি। হাম ও উপসর্গ নিয়ে একদিনে মারা গেছে আরও 5 জন, নতুন করে আক্রান্ত 1105 জন। হামের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে দেশ, আক্রান্ত এলাকায় বিশেষ টিকা ক্যাম্পেইনের তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে ডেঙ্গুতে 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 546 জন। মনির হোসাইনের রিপোর্ট। সংক্রমণ শুরুর কেটে গেছে 4 মাস, কিন্তু দেশে হাম শনাক্তের চিত্র এখনও একই। এ সময়ে আক্রান্ত 1.5 লাখের কাছাকাছি আর মৃত্যু ছাড়িয়েছে 800। স্বাস্থ্য অধিদপ্তরের গত 10 দিনের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গড়ে প্রতিদিনই আক্রান্ত হাজারের ঘরে, আর বাড়ছে মৃত্যুর তালিকাও। 10 দিনে নিশ্চিত হামে মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 40-এর বেশি। এদিকে হামে আক্রান্তদের দীর্ঘমেয়াদী জটিলতার শঙ্কা দেখছেন চিকিৎসকরা। হামে শ্বাসকষ্টের মানেই শুধু নিউমোনিয়া নয়। যদি কখনো শ্বাসকষ্টের সাথে দেখা যাচ্ছে কাশি হচ্ছে এবং কোনোভাবেই সে কাশিটা কমছে না এবং অক্সিজেন ফল করে যাচ্ছে, আমাদের হার্ট ইনফেকশনও চিন্তা করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে হামের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে পড়ে গেছে দেশ। বলেন, হামের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে যাওয়ায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আমাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে গেছে, টিকা তার ধারে কাছেও নেই, সেই কারণে এত দীর্ঘদিন ধরে হাম হয়ে আসছে এবং হামের মৃত্যু হচ্ছে। যেখান থেকে রুগী আসতেছে সেই এলাকাগুলোতে বিশেষ টিকা ক্যাম্পেইন করা, এটা যদি করা যেত তাহলে হয়তোবা এটা সংক্রমণটা একটা প্রতিরোধ করার সুযোগ সৃষ্টি হতো। পাশাপাশি সারা দেশে হামের টিকাদান ক্যাম্পেইনের সাফল্য নিয়েও জরিপ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে 3 শর্তে লাইসেন্স ফিরে পেল রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিল, পরবর্তী পরিদর্শন এবং ত্রুটি সংশোধনের অগ্রগতি পর্যালোচনা করে লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নবজাতক ও মাতৃসেবায় নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তদারকি ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে হাসপাতালটিকে। এই শর্তের কোনোটি লঙ্ঘন হলে লাইসেন্স আবারও স্থগিত বা বাতিল করা হতে পারে। গত জুনে হাসপাতালটিতে 6টি নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। ডাক্তার, নার্স এবং আমাদের হাসপাতালে যারা আছেন সবাই, সেবাকর্মী যারা আছেন, আমরা সকলেই প্রস্তুত আছি। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আপনাদের চিকিৎসা সেবা এবং অন্যান্য সকল সেবা কার্যক্রম যাতে শুরু করতে পারি। প্রবাস সময় আরও থাকছে।
ভারতের জেনজি আন্দোলনে নতুন মোড়, মামলা প্রত্যাহার না করলে কাল থেকে ফের রাজপথে নামার হুঁশিয়ারি ককরোচ পার্টির, মোদী সরকারের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগ। আগামী অক্টোবর বা নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে আগামী 5 বছরে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত লক্ষ্য অর্জন করা গেলে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়বে এবং মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে। বিগত সরকারের রেখে যাওয়া 56,000 কোটি টাকার বকেয়া বিল পরিশোধে সরকারকে বড় অঙ্কের ভর্তুকি দিতে বলেও মন্ত্রী জানান। We have recently declared a policy of renewable energy, and our government target is 10,000 megawatt in these 5 years. The last government left behind 56,000 crore taka unpaid. Plus, and we are also paying daily bills, and these are based basically on the subsidy. I think trial and error and nuclear power, it will come around October, November. বিদ্যুতের প্রিপেড মিটারের অতিরিক্ত অর্থ প্রত্যাহারের কথা বলা হলেও টাকা কাটা হচ্ছে আগের মতোই। প্রতি মাসে গ্রাহককে পরিশোধ করতে হচ্ছে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ আর ভ্যাট। একদিকে বেড়েছে বিদ্যুতের দাম, অন্যদিকে চার্জ প্রত্যাহারের ঘোষণাও কার্যকর হচ্ছে না। এতে বাড়ছে গ্রাহক অসন্তোষ, আর এটিকে জ্বালানি খাতে সুশাসনের অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগের দাবি, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফারুক ভৈরবের রিপোর্টে বিস্তারিত। একটা বাড়তি চাপে ফেলানো, এছাড়া তো অন্য কিছু না। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা আব্দুর রহমান প্রিপেড মিটারে রিচার্জ করেছিলেন 1500 টাকা, কিন্তু বিদ্যুৎ ব্যবহারের জন্য পেলেন 1269 টাকা। বাকি 231 টাকাই কেটে নেওয়া হয়েছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াই। এক হচ্ছে বিদ্যুৎ বিল বাড়ছে, তার মধ্যে গভর্নমেন্ট যে ঘোষণা দিছিল যে চার্জগুলো সব উঠাই ফেলবে, সেটাও বন্ধ করে নাই। বিদ্যুতের রেন্টটাও বেড়ে গেছে এবং চার্জ তো আগের যা ছিল তার সবই বহাল আছে। আমাদের জন্য এটা বার্ডেন না, এটা একটা বাড়তি চাপ। যদিও গত 25শে মে সরকারের 100তম দিন পূর্তির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রত্যাহার করা হয়েছে প্রিপেড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ। জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। তবে সরকারি ঘোষণা কোথায় কার্যকর হয়েছে তা জানেন না গ্রাহকরা, বরং জুন থেকে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল, সেই সাথে প্রতি মাসে কেটে নেওয়া হচ্ছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে শুরু থেকেই ছিল গ্রাহকের নানা প্রশ্ন। এখন এই প্রিপেড মিটারের চার্জ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে অবস্থান জানানো হচ্ছে একরকম, আর বাস্তব চিত্র তার বিপরীত। এই অবস্থায় স্বাভাবিকভাবেই ধোঁয়াশায় গ্রাহকরা। এগুলো তো সরকার বাদ দিতে চাইছিল, কিন্তু এটার সাথে দেখা গেছে যে আবার বিদ্যুতের দামও বাড়াইছে। এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিছু। গরিবের তো এসব মরণ, আমরা গরিবে কয় টাকা ইনকাম করি? দেখলাম 1500 টাকা ভরার পরে 1300 টাকা ঢুকলো। এরকম হলে তো হয় না, একটা বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। আমরা যে টাকা ইনকাম করতেছি তার থেকে দ্বিগুণ খরচ বাড়াচ্ছে তারা। সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল মিটারের বিল নিবেই কেন রে ভাই? বিদ্যুৎ বিভাগ বলছে, প্রিপেড মিটারের অতিরিক্ত চার্জের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে এবং এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এমন লুকোচুরি খেলাকে প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। সরকারের আদেশ প্রতিপালন না হওয়া, এটা তো একটা বড় ধরনের প্রশাসনিক বিপর্যয় এবং এটা একটা সুশাসন সংকটের ভয়াবহ সংকটের আলামত। সুতরাং এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। দেশে বর্তমানে বিদ্যুতের 5 কোটির বেশি গ্রাহকের মধ্যে প্রিপেড মিটারের আওতায় এসেছেন 87,50,000 গ্রাহক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গ্যাসের সংকট কাটছেই না, দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে ভোগান্তি। পাম্পে দীর্ঘ অপেক্ষার ভোগান্তির পরও চাহিদা মতো মিলছে না গ্যাস। অনেক এলাকায় বাসা বাড়িতে জ্বলছে না চুলা। বিকল্প ব্যবস্থায় চেপেছে বাড়তি খরচের বোঝাও। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, সমাধানের জন্য অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত।
দুপুর গড়িয়ে গেলেও লাইনে গ্যাস নেই। পরিবারের মুখে খাবার তুলতে রান্না করা হচ্ছে ইলেকট্রিকের চুলায়, কিন্তু গ্যাসের সংযোগ ও ইলেকট্রিকের চুলা দুটোর বিলি টানতে হচ্ছে রাজধানীর মগবাজারের এই পরিবারটিকে। চূড়ান্ত মাত্রায় খারাপ, মানে আমরা মনে হয় গ্যাসের চুলাটা টাচও করতে পারি নাই। প্রত্যেক মাসে তো প্রায় 2000 টাকার মতো আমাদের লাইনের বিল দেওয়া হচ্ছে। আবার তারা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে সমর্থ হবে বলে আমরা আশা করছি। আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। চিকিৎসা সেবা গ্রহণ করে তারা এই সাতসময় বিভিন্ন জনকে রিক্রুট করে। এই হয়েছিল আপনারা জানেন 9mm পিস্তল, তরাস, ম্যাগাজিন যুক্ত জাহাজ স্লাইডের গায়ে TI 073329 মেড ইন ব্রাজিল এবং 2000 পিস ইয়াবা সহ সন্ত্রাসী আলমগীরকে আটক করা হয়। এই তো তদন্তাধীন আছে। আমরা তার সাথে কথোপকথন, তাদের সাথে যে ডেভিড ইমনের কোনো কথোপকথন যদি আমরা পাই, সেটা যাচাই বাছাই করা হবে। তারাই নিজেরাই বলেছে যে তারা ডেভিড ইমনের সহযোগী হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে অংশগ্রহণ করে।